বলা হয়ে থাকে এটি এমন একটি হরর মুভি যা সত্যিই মানুষকে মৃত্যুর ভয় দেখাতে সক্ষম। ৫৪ জন স্কুলছাত্রী মিলে একসাথে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার পর জাপানের আরেকটি স্কুলেও একই ধরনের অদ্ভুত ও রহস্যময় ঘটনা ঘটতে শুরু করে। পুলিশ যখন এই ঘটনার তদন্তে নামে এবং সত্য জানার চেষ্টা করে, ঠিক তখনই পুরো জাপান জুড়ে আত্মহত্যার এক ভয়াবহ জোয়ার বা উন্মাদনা ছড়িয়ে পড়ে। এই সিনেমাটি একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, তাই যারা দুর্বল চিত্তের মানুষ তাদের এটি দেখার ক্ষেত্রে সাবধান থাকা উচিত। গত শতাব্দীর শেষের দিকে টোকিও মেট্রো স্টেশন যখন অফিস ফেরত মানুষের ভিড়ে ঠাসা ছিল, তখন বিভিন্ন স্কুলের ইউনিফর্ম পরা একদল কিশোরীকে স্টেশনের প্ল্যাটফর্মে খুব স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ট্রেন আসার ঠিক আগ মুহূর্তে ৫৪ জন কিশোরী একে অপরের হাত ধরে হাসি মুখে রেল লাইনের সীমানা অতিক্রম করে এবং একযোগে লাইনের ওপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো স্টেশন এলাকা এবং ট্রেনের ভেতর রক্তের বন্যা বয়ে যায়। আতঙ্কিত মানুষজন প্রাণের ভয়ে চারদিকে ছুটতে থাকে, কিন্তু ঠিক সেই মুহূর্তে প্ল্যাটফর্মে কেউ একজন একটি সাদা রঙের হ্যান্ডব্যাগ ফেলে রেখে যায়, যা পরবর্তী কোনো বিপদের সংকেত দিচ্ছিল। এই খবরটি দ্রুত রেডিওর মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ে। টোকিওর একটি ক্লিনিকে কর্মরত একজন নিরাপত্তারক্ষী ডিউটিতে থাকা নার্সকে এই ভয়াবহ সংবাদটি জানায়, কিন্তু নার্স তা বিশ্বাস না করে উল্টো রক্ষীর মানসিক অবস্থা নিয়ে সন্দেহ প্রকাশ করে। তবে আধ ঘন্টা পরই সেখানে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। হঠাৎ হাসপাতালের বিদ্যুৎ চলে গেলে আতঙ্কিত রক্ষী নার্সের খোঁজে জানালার কাছে যায়। সেখানে দেখা যায় সেই নার্সটি জানালার উপর দাঁড়িয়ে অদ্ভুত আচরণ করছে এবং মুহূর্তের মধ্যে সে নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। ঠিক সেই মুহূর্তে হাসপাতালের বিদ্যুৎ আবার ফিরে আসে এবং সেখানে আবারও একটি রক্তমাখা সাদা হ্যান্ডব্যাগ পড়ে থাকতে দেখা যায়। একের পর এক রহস্যময় আত্মহত্যায় পুলিশ দিশেহারা হয়ে পড়ে। তারা বুঝতে পারছিল না এগুলো দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কারো হাত রয়েছে। ঠিক এই সময় গোয়েন্দা কুরোদা ব্যাট নামক এক রহস্যময় নারীর ফোন পান। তিনি জানান যে একটি নির্দিষ্ট ওয়েবসাইটে প্রতিবার আত্মহত্যার ঘটনার আগে কিছু লাল বিন্দু দেখা যায়, যা মৃতের সংখ্যার সাথে হুবহু মিলে যায়। ব্যাট পুলিশকে সেই ওয়েবসাইটের উৎস খুঁজে বের করতে বলে। কথা বলার মাঝেই ওয়েবসাইটের বিন্দুর সংখ্যা আবার বদলে যায় এবং কিছুক্ষণ পরই কুরোদা খবর পান সেই নার্সের আত্মহত্যার কথা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই সাদা ব্যাগটি উদ্ধার করে, যার ভেতরে মানুষের পচা চামড়ার একটি রোল পাওয়া যায়। ফরেনসিক পরীক্ষার পর জানা যায় এই চামড়াগুলো জীবিত মানুষের শরীর থেকে ছাড়িয়ে নিয়ে একে অপরের সাথে সেলাই করা হয়েছে এবং সেখানে প্রায় ২০০ জন আলাদা মানুষের শরীরের চামড়া ছিল। এই অদ্ভুত ও বিভৎস ঘটনা পুলিশকে স্তব্ধ করে দেয়। কাজ শেষে কুরোদা যখন বিষণ্ণ মনে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন, তখন সহযাত্রীদের নিষ্প্রাণ চেহারা দেখে তার মনে এক অজানা আতঙ্ক দানা বাঁধে। বাড়িতে ফিরে তিনি তার সন্তানদের সাথে কথা বলতে চাইলেও তারা টিভিতে ডেজার্ট ব্যান্ডের গান শোনা নিয়ে ব্যস্ত ছিল। পরের দিন একটি স্কুলের ছাদে একদল ছাত্রছাত্রী জড়ো হয়ে গতদিনের আত্মহত্যার ঘটনা নিয়ে আলোচনা শুরু করে এবং সেখানেই তারা একটি সুইসাইড ক্লাব গঠন করার সিদ্ধান্ত নেয়। কেউ একজন আত্মহত্যার সঠিক উপায় দেখানোর জন্য ছাদের কিনারে গিয়ে দাঁড়ায় এবং তাকে উৎসাহ দিতে আরও অনেক ছাত্রছাত্রী সেখানে ভিড় করে। সবার হাসাহাসির মাঝেই হঠাৎ তারা একে অপরের হাত ধরে 1 2 3 বলে ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে নিচে থাকা ক্লাসরুমের জানালার কাঁচ রক্তে ভিজে যায়। শিক্ষকরা ছাদে ছুটে গিয়েও শেষ রক্ষা করতে পারেন না। বেঁচে থাকা শেষ মেয়েটি এক ভয়ঙ্কর কথা বলে সেখান থেকে চলে যায়। পুলিশ প্রধান এই ঘটনাকে নিছক অনুকরণ বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও কুরোদা বুঝতে পারেন এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র আছে। পরের দিন আরেক যুবক আত্মহত্যা করতে গিয়ে তার প্রেমিকার গায়ের ওপর পড়ে এবং সেই মেয়েটি আহত হয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ সেই মৃত যুবকের শরীরেও চামড়া কেটে নেওয়ার দাগ পায়, যা সেই চামড়ার রোলের সাথে মিলে যায়। কুরোদার ছেলে তাকে একটি অদ্ভুত ওয়েবসাইটের কথা জানায়, যা আত্মহত্যার সাথে জড়িত। পুলিশ যখন তদন্তের জালে সেই ওয়েবসাইটকে ঘেরার চেষ্টা করে, ঠিক তখনই এক রাতে টিভিতে একটি অদ্ভুত বিজ্ঞাপন প্রচারের পর পুরো দেশে আত্মহত্যার এক নতুন ঢেউ আছড়ে পড়ে। কেউ নিজের আঙ্গুল কেটে ফেলে, কেউ ফাঁস দেয়, আবার কেউ বিষ পান করে নিজের জীবন শেষ করে দেয়। কুরোদা ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে দেখেন তার মেয়ে রক্তাক্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে এবং পরে আবিষ্কার করেন যে তার স্ত্রী ও সন্তানও এই উন্মাদনায় আত্মহতি দিয়েছে। একটি ছোট ছেলে ফোনে কুরোদাকে জানায় যে তার পরিবারের সাথে মানসিক দূরত্বের কারণেই আজ এই পরিণতি হয়েছে। শোকে পাথর হয়ে কুরোদা সহকর্মীর বন্দুক কেড়ে নিয়ে নিজের বুকেই গুলি চালিয়ে আত্মহত্যা করেন। এরপর ব্যাট এবং তার বন্ধুকে একদল উগ্র যুবক অপহরণ করে একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে যায়, কিন্তু পরে পুলিশ তাদের গ্রেফতার করলে জানা যায় তারা প্রকৃত অপরাধী নয়, বরং পরিস্থিতির সুবিধা নিয়ে বিখ্যাত হতে চেয়েছিল। লিনজি তার প্রেমিকের মৃত্যুর রহস্য খুঁজতে গিয়ে সেই রহস্যময়ী ছোট ছেলের দেখা পায় এবং একটি আন্ডারগ্রাউন্ড জায়গায় গিয়ে দেখে সেখানে নারীদের শরীরের চামড়া কেটে নিয়ে রোল তৈরি করা হচ্ছে। লিনজির শরীরের প্রজাপতি ট্যাটু থাকা চামড়াটিও সেখানে পাওয়া যায়। গল্পের শেষে আবারও মেট্রো স্টেশনে একদল মেয়েকে দেখা যায়, কিন্তু এবার ট্রেন আসার পর কেউ ঝাঁপ দেয় না।
সবশেষে এটাই বোঝানো হয়েছে যে পরিবারের সাথে দূরত্ব এবং জীবনের সঠিক অর্থ খুঁজে না পাওয়ায় মানুষকে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। সিনেমাটি আমাদের একাকিত্ব এবং মানসিক স্বাস্থ্যের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সংকেত দিয়ে শেষ হয়। আমি ছিলাম আপনাদের সাথে, দেখা হবে পরের পর্বে।